সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ভারতীয় ট্রলার সহ 14 জেলে আটক। সমন্বয়ক পরিচয় চাঁদাবাজির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাজ্জাক। ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক গ্রেফতার। রাজধানীতে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মী গ্রেফতার। ছাত্র জনতাকে ঢাকায় আনতে 8 জোড়া ট্রেন ভাড়া করল সরকার, খরচ 30 লাখ। এনসিপির ইশতেহারে নতুন সংবিধান প্রণয়ন ও র্যাব বিলুপ্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ভারতীয় ট্রলার সহ 14 জেলে আটক। বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করা একটি ভারতীয় ফিশিং ট্রলার সহ 14 ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সাগর থেকে শনিবার রাতে ট্রলার সহ তাদের আটক করা হয়। আটককৃত FB পারমিতা নামক ওই ট্রলারটি নিয়ে নৌবাহিনীর একটি জাহাজ রবিবার সকালে মোংলার উদ্দেশ্যে রওনা হয়েছে। মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ভারতীয় ট্রলারটিতে থাকা ইলিশ সহ বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ নিলামে বিক্রি করা হবে। এছাড়াও ওই ট্রলার সহ জেলেদেরকে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ সকল জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায়। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রাজ্জাক। রাজধানীর গুলশান এলাকায় সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আব্দুর রাজ্জাক বিন সুলেমান ওরফে রিয়াদ। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ রোববার তিনি এই জবানবন্দি দেন। একই ঘটনার গ্রেফতার অপর 3 আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন ঢাকার CMM আদালত। এই 3 জন হলেন ইব্রাহিম হোসেন, মোহাম্মদ সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মাইনুদ্দিন চৌধুরী। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, 7 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আজ আব্দুর রাজ্জাককে আদালতে হাজির করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান। ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক গ্রেফতার। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তরিকুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ গোরান এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের একটি দল। শনিবার রাত 8টার দিকে এই অভিযান চালানো হয়। গ্রেফতার তারেক বরিশালের আগলঝাড়া থানার নিমারপাড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহীদুল ইসলাম। ডিবি সূত্রে জানা যায়, তারেক দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের হয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় সংগঠনের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের বর্তমান প্রচার সম্পাদক। রাজধানীতে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মী গ্রেফতার। রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 21 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপি জানায়, শনিবার ও রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। তাদের সবাইকে আদালতে প্রেরণ করা হবে। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। জুলাই ঘোষণাপত্র, ছাত্র জনতাকে ঢাকায় আনতে 8 জোড়া ট্রেন ভাড়া করল সরকার, খরচ 30 লাখ। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে মঙ্গলবার 5ই আগস্ট বিকেল 5টায় উপস্থাপন করা হবে আলোচিত জুলাই ঘোষণাপত্র। এই অনুষ্ঠানে সারা দেশ থেকে ছাত্র জনতাকে আনতে 8 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে সরকার। এই ট্রেনগুলোতে বিভিন্ন জেলা থেকে মানুষ দুপুরের মধ্যে ঢাকায় আসবেন এবং কর্মসূচি শেষে ফিরে যাবেন নিজ নিজ গন্তব্যে। ট্রেন ভাড়ায় ব্যয় ধরা হয়েছে প্রায় 30,46,000 টাকা, যা বহন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রোববার জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে ট্রেনের জন্য চিঠি দেয়।
মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ে পাঠালে সেদিনেই 8টি ট্রেনের ব্যবস্থা নেয় রেল কর্তৃপক্ষ। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত ভাড়ায় এসব বিশেষ ট্রেন পরিচালিত হবে এবং তা নিয়মিত রেল সেবায় বিঘ্ন না ঘটিয়ে সম্পন্ন করা হবে। এনসিপির ইশতেহারে নতুন সংবিধান প্রণয়ন ও র‍্যাব বিলুপ্তি। নতুন বাংলাদেশের 24 দফা ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই ইশতেহারের মূল ভিত্তি হল ন্যায় বিচার, সমতা এবং গণতান্ত্রিক সংস্কার। রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা মেনে নিয়ে নতুন বাংলাদেশের এই ইশতেহার ঘোষণা। ইশতেহারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করা, একটি গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন এবং নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। রংপুরে হিন্দুপাড়ায় হামলা, পরিদর্শন শেষে যা বলল প্রশাসন ও পুলিশ। ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাতপুর বালাপাড়া গ্রামের ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলো পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন শেষে সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল জানান, 22টি পরিবারের মধ্যে 19টি পরিবার বর্তমানে তাদের বাড়িতেই আছে। কটূক্তির অভিযোগে দায়েরকৃত রঞ্জন কুমার রায় এবং তার চাচার পরিবার সহ মোট 3টি পরিবার পার্শ্ববর্তী গ্রামে আত্মীয়ের বাড়িতে আছেন। দ্রুতই জেলা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িঘর মেরামত করার কাজ শুরু করা হবে। পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। রবিউল ফয়সাল জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সেনাবাহিনী ও পুলিশ নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত রয়েছে। এদিকে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু সায়েম জানান, হিন্দু পরিবারগুলোর উপর হামলার ঘটনায় মোট 12টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এই বাড়িগুলোতে 22টি পরিবার বসবাস করত। তিনি জানান, রঞ্জন আটক হওয়ার পর থেকেই তার বাবা, দাদা এবং চাচার পরিবার বাড়ি ছেড়ে অন্যত্র আছেন। অন্যান্য 19টি পরিবারের সব পুরুষ সদস্য তাদের নিজ নিজ বাড়িতে আছেন। ঘরবাড়ি ভাঙ্গা থাকায় কিছু নারী সদস্য মালামাল নিয়ে রিকশা, ভ্যান যোগে অন্যত্র চলে গেছে। স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকায় সম্প্রীতি ফিরিয়ে আনতে প্রশাসন ও পুলিশের সাথে কাজ করছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত হলে নারী সদস্যগণ সকলেই নিজ নিজ বাড়িতে ফিরবেন বলে জানান তিনি। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে আমরা উদ্বিগ্ন। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হেফাজত ইসলামের আয়োজনে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ শীর্ষক গোলটেবিল সভায় তিনি এই উদ্বেগের কথা জানান। সভায় সালাউদ্দিন আহমদ বলেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন নিয়েও বিএনপি উদ্বিগ্ন। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও গাজা, ফিলিস্তিন বা আরাকানের মতো বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন চলছে, সেখানে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যকর কোনো ভূমিকা আমরা দেখি না। তিনি বলেন, দেশের জনগণের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা মতামত ছাড়াই সরকার জাতিসংঘের সঙ্গে একটি চুক্তি করেছে, যা ন্যায়সঙ্গত নয়। একটি অন্তর্বর্তী সরকার এমন নীতিগত ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সাংবিধানিক বা নৈতিক অধিকার রাখে না। এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে জাতীয় পর্যায়ে রাজনৈতিক আলোচনার প্রয়োজন ছিল। দ্বন্দ্বের জেরে 10 দোকানে তালা, জামায়াত বিএনপির নেতাকর্মী সহ গ্রেপ্তার 4। নাটোরের বড়াই গ্রামে জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে 10টি দোকানে তালা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াত বিএনপির নেতাকর্মী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার সন্ধ্যায় উপজেলার আহমেদপুর বাজারে এই ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় চাঁদার দাবি ও দোকানে তালা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তাররা হলেন উপজেলার আহমেদপুর গ্রামের মৃত বন্দে আলী মিয়ার ছেলে মজিবুর রহমান, তার ছেলে জোয়ারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিন, তার ভাই বিএনপি কর্মী হায়দার আলী ও জামায়াত কর্মী আজিমউদ্দিন। পাহাড়ে চলছে গোলাগুলি, ইউপিডিএফ এর আস্তানায় সেনা অভিযান। রাঙামাটির বাঘাইহাট এলাকার দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের একটি আস্তানায় সেনাবাহিনী অভিযান চালাচ্ছে, যেখানে চলছে গুলি বিনিময়ও। চলমান এই অভিযানে ইতিমধ্যে AK-47 রাইফেল সহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বাঘাইহাটের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ইউপিডিএফ এর একটি অবস্থানে সেনাবাহিনী অভিযান পরিচালনা করছে এবং সেখানে গোলাগুলি চলছে।
সেনাবাহিনীর সদস্যরা এ পর্যন্ত একটি AK-47 রাইফেল, উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছেন। আইএসপিআর আরো জানায়, অভিযান এখন অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।